তো রাস্তায় মমতা ব্যানার্জি বেরোলো ডিম খাবে। ওর ভাগ্য ভালো সেদিনও হাইকোর্টে ছিল, হাইকোর্টে ইউনিফর্মটা মানে ওই ড্রেসটার মর্যাদা দিয়েছিল, যদিও ও ডুপ্লিকেট, কিন্তু ডুপ্লিকেট হলেও ওই যে ড্রেসটা পরেছিল সেটাকে সম্মান দিয়ে ওকে ডিমটা ছোড়া হয়নি। ও যদি আর বেশিক্ষণ না 10 মিনিট ওখানে স্টে করতো, ও পচা ডিম কেন রাস্তায় মানুষের জুতো খুলে পেটাতো। ওই সময়টাও দেয়নি, ও সিকিউরিটিরা বুদ্ধিমান। দেখেছেন তৎকালীন রাজ্যের চোর মুখ্যমন্ত্রী বলেছিল তুই তো বোম বাঁধিস। তো বোম বাঁধার কারিগর এবং ভাঙড়ের যত নটোরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি, শুধু ভাঙড় নয়, ভাঙড়কে কেন্দ্র করে ক্যানিং, ভাঙড়, 24 পরগনার জুড়ে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যত অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটি সরকারের প্রচ্ছন্ন মদতে ঘটিয়েছিল এই শওকত এবং শওকতের বাহিনীরা। এই নেক্সাসটার মধ্যে অভিষেক ব্যানার্জি জড়িত, কারণ শওকত যে শেল্টারে বা যার শেল্টারে ছিলেন এতদিন, যে ত্রাস, ভাঙড় ক্যানিংয়ের ত্রাস, সেই শওকত যার শেল্টারে ছিল সেটা অভিষেকের পিএ, তার কোনো আত্মীয়র শেল্টারে এই শওকত ছিল। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, বেসিক্যালি কালকে আমাদের রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ইনপুট ছিল এবং এনআইএর তরফ থেকে লোকাল থানাকে জানানো হয়নি। এটা তাদের প্রসিডিওরের মধ্যে পড়ে, এটাতে কোনো হাইড অ্যান্ড সিকের ব্যাপার নয়। লোকাল থানাকে না জানিয়ে এনআইএ চাইলে সেটা তার করতে পারে, তার সেই অথরিটি দেওয়া থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে। তো আমাদের কাছে আমাদের লালবাজারের দপ্তরে ইনপুট ছিল, সার্ভেলেন্স স্কোয়াডের কাছে ইনপুট ছিল, এবং সার্ভেলেন্স স্কোয়াড যখন তার গতিবিধি দেখছিল তখন তাকে দেখা যায় কামালগাছির আশেপাশে, এবং তার ভিত্তিতে তাকে সার্ভেলেন্স করছিল সিআরপি, ডিজি, আইজি, এনআইএ। কামালগাছি থেকে ধরে নেওয়া হয়, ওখান থেকে সে বেরিয়ে যাচ্ছিল, বাসন্তী হাইওয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এবং সেই জায়গায় কামালগাছি ব্রিজের সামনে বাইপাস, কামালগাছি বাইপাস যেটাকে বলা হয়, কামালগাছি বাইপাসে তাকে ওখানে জিরো ডাউন করে ওখান থেকে তাকে স্পট অ্যারেস্ট করা হয়। শওকতের এগেনস্টে একাধিক এক্সটর্শন, গভর্নমেন্ট প্রপার্টি গ্র্যাবিং, গভর্নমেন্ট ল্যান্ড গ্র্যাবিং, যেমন বিগত দিনে তার ছেলের যে আপনার গঙ্গার চরটাকে মানে গ্র্যাব করে সরকারি সম্পত্তি সেটাকে অধিগ্রহণ করে, মানে তাকে দখল করে একরকম, সেখানে তার ক্যাফে, মানে আলিশান ক্যাফে, 5 স্টার রেটিংয়ের ক্যাফে তার চালাতো, যেটা সরকারের মানে সরকারের কোনো রকম ট্যাক্স না দিয়ে এবং সরকারের জমি দখল করে তার বাবার ক্ষমতা বলে ছেলে সেই ক্যাফেটা চালাতো বেআইনিভাবে। প্লাস এক্সটর্শন, যে তাকে কম্পানসেশন দিতে হবে। ভাঙড়ে একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা, তারা যখন নির্বাচনে বিপর্যয় হয়েছিল লোকসভাতে, গত লোকসভা থেকে মানে 2024 থেকে 2026 পর্যন্ত ভাঙড়ে থাকতে হলে তাকে টাকা দিতে হবে, কেন তাকে এক্সটর্শন দিতে হবে, না হলে তাকে ভাঙড়ে থাকতে দেবে না। এবং ভাঙড়ে নট অনলি ফর দ্যাট, ভাঙড়ে তাকে জীবন জীবিকা নির্বাহ করতে দেবে না। দিতে হলে শওকতকে টাকা দিতে হবে, এবং শওকতের যে এজেন্টের প্রধান ছিলেন ভাঙড়ের, সে পঞ্চায়েতের প্রধানের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেও একজন মুসলিম, শওকতের ঘনিষ্ঠ সে ব্যক্তি, অল্প বয়স্ক ছেলে একটা, সে পঞ্চায়েত প্রধান, তাকেও টাকা দিতে হবে, এবং সেই টাকার লভ্যাংশ শওকত হয়ে সেটা ক্যামাক স্ট্রিট যেত। এবং তার ভিত্তিতে এই যে নেক্সাসটা জড়িয়ে আছে, এই নেক্সাসটার মধ্যে অভিষেক ব্যানার্জি জড়িত, কারণ শওকত যে শেল্টারে বা যার শেল্টারে ছিলেন এতদিন, যে ত্রাস, ভাঙড় ক্যানিংয়ের ত্রাস, সেই শওকত যার শেল্টারে ছিল সেটা অভিষেকের পিএ, তার কোনো আত্মীয়র শেল্টারে এই শওকত ছিল। আগামী দিনে এটাও উঠে আসবে, আসলের সাথে সুদও চলে আসবে, যে অভিষেকের পিএ তার আত্মীয়, তার শেল্টারে যে শওকত মোল্লা ছিল সেটাও আগামী দিনে প্রমাণিত হবে। তৃণমূলের প্রতিষ্ঠাটাই দুর্নীতি দিয়ে, দল তৃণমূলের যিনি প্রতিষ্ঠাতা, সে সরকারি জমি দখল করে পিডব্লিউডি জমির ওপর সে বাড়ি করে হাঁকিয়ে রয়েছে। এটা তো দুর্নীতি শুরু হয়েছে, এবং সেই দুর্নীতির শুরুটাই তো তাদের তৃণমূল দলের সূত্রপাত, বা তৃণমূল দলের পত্তনটাই দুর্নীতি দিয়ে। তাহলে সেই দল 15 বছরে দুর্নীতি করেনি বা দুর্নীতি করবেন, এবং দুর্নীতির একাধিক ফাইল আছে, সেটা প্রমাণিত সত্য। আজকে যদি সেটা প্রমাণিত সত্য না হতো, যাদেরকে ধরা হচ্ছে যদি রাজনৈতিক রোশানলের ভিত্তিতেই ধরা হতো, তাহলে কোর্টে গিয়ে তারা তো ছাড়া পাওয়ার কথা। অকাট্য প্রমাণ আছে আমাদের দপ্তরের কাছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছে অকাট্য প্রমাণ আছে, এবং সেই অকাট্য প্রমাণের ভিত্তিতেই আমরা ধরছি, মানে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি ধরছে। কারণ আপনাদের আবার বলছি, বিগত দিনে যত ইনভেস্টিগেশন এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যত ইনভেস্টিগেটিং হয়েছে, ইনভেস্টিগেশন এজেন্সি তারা ইনভেস্টিগেটিং করেছে, তারা হতে পারে সিবিআই, হতে পারে ইডি, হতে পারে এনআইএ,
প্রত্যেকের দুর্নীতি এবং শওকতের বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগ, চালতাবেড়িয়া অঞ্চলে ইলেকশনের পূর্ববর্তী সময় মানে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে কিন্তু ইলেকশন হয়নি, এই পিরিয়ডটা নমিনেশন পিরিয়ডের টাইমে যে চালতাবেড়িয়া অঞ্চলে যে একটা বোম ব্লাস্ট হয়েছিল, যেই বোম ব্লাস্টে যার দেহের ভগ্নাবশেষ পাওয়া গেছিল তৃণমূলের অঞ্চল সভাপতির, যার মৃতদেহ বিগত দিনে আমরা গোটা ভারতবর্ষ দেখেছে। এই বিস্ফোরণ এবং এই বোম বাঁধার কারিগর ছিলেন শওকত মোল্লা। আপনারা বিগত দিনে দেখেছেন তৎকালীন রাজ্যের চোর মুখ্যমন্ত্রী বলেছিল তুই তো বোম বাঁধিস। তো বোম বাঁধার কারিগর এবং ভাঙড়ের যত নটোরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি, শুধু ভাঙড় নয়, ভাঙড়কে কেন্দ্র করে ক্যানিং, ভাঙড়, 24 পরগনার জুড়ে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যত অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটি সরকারের প্রচ্ছন্ন মদতে ঘটিয়েছিল এই শওকত এবং শওকতের বাহিনীরা। তার ফলস্বরূপ আজকের গতকালের এই গ্রেপ্তার। দেখুন, ফিরাদের ইস্তফাটা বলতে গেলে গা বাঁচানোর জন্যই, কারণ নিজে বাঁচতে মানে সম্মান থাকতে থাকতে নিজে ইস্তফা দিয়ে প্রমাণ করলো যে আমি কোনো দুর্নীতির মধ্যে জড়িত নয়। আজকে আপনি কলকাতা পোর্ট এরিয়াতে চলে যান, কলকাতা পোর্ট এরিয়াতে ফিরাদের যে নেক্সাস আছে সেটা কত বড় এক্সটর্শন তোলে প্রত্যেক মাসে, কত টাকা এক্সটর্শন মানি, কত টাকা কোনো ডকে মাল এলে সেই মালের থেকে বেআইনিভাবে যে টাকা নেওয়া এবং ফরেনের থেকে কোনো মাল এনে সেই গভর্নমেন্টের ট্যাক্সকে ফাঁকি দিতে একটা মোটা অঙ্ক, কাস্টমসকে ফাঁকি দিয়ে একটা মোটা অঙ্ক সেই ফিরহাদ হাকিমের গোষ্ঠীকে দিতে হয়, না হলে মাল কলকাতার বাজারে বিকোবে না। তো এই যে নেক্সাসটা, এটা ফিরহাদ হাকিমও চালিয়েছে এবং ফিরহাদ হাকিমের ফাইলও আছে এবং ফিরহাদ হাকিমের ফাইলও খোলা হবে। উনি যদি মনে করেন যে ইস্তফা দিয়ে বেঁচে যাবেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছে। আর এক কথা, ওনার ইস্তফা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে ওনাকে কোন তৃণমূলের নেত্রীর কথায় কোন তৃণমূলের নেতা বা নেত্রীর কথায় বা চাপে পড়ে ইস্তফা দিয়েছে সেটা উনি আগে সামনে আনুন। কোনো সরকারি বিজেপি দলের বা মন্ত্রকের বা কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা কোনো সচিবের চাপে পড়ে উনি কিন্তু ইস্তফা দেয়নি। উনি ওনার দলের নেতা বা নেত্রীর চাপে পড়ে ইস্তফা দিয়েছে। সেই নেত্রী বা নেতার নাম আমরা জানি, সেটাও ইনকোয়ারি হবে। আমরা বলার আগে ভালো হবে উনি বলে দিক, আমরা বললে ওনাকে আরও বেগ পেতে হবে। অবশ্যই পিঠ বাঁচাতে। বিগত দিনে আপনারা দেখেছেন সুশান্ত ঘোষ প্রথমে ইস্তফা দিয়েছে, তারপর অ্যাবসকন্ড হয়ে গেছে। উড়িষ্যার দিকে কোনো একটা জায়গায় সে আছে, উড়িষ্যা স্টেটের ভেতরে কোনো একটা জায়গায় আছে, বা উড়িষ্যা স্টেটের থেকে কোনো একটা জায়গা দিয়ে কোথাও বেরোনোর চেষ্টা করছে। কিন্তু সুশান্ত ঘোষ অনুগামীরা যদি কোনো কথা আমাদের তরফ থেকে মানে আপনাদের মাধ্যমে শোনে, একটা কথাই বলবো, পালানোর পথ পাবেন না। বিগত দিনে আপনারা দেখেছেন ওই দিলীপ মণ্ডল পালানোর পথ পায়নি, সব কিছু ছেড়ে পালিয়েছে, তারপরেও ধরা পড়েছে। পালাতে দেব না, আর সব কিছু নিয়েও পালাতে দেব না। ও যেখানেই থাকবে ভূভারতে ওখান থেকে টেনে বের করে আনার দায়িত্ব আমাদের সরকারের এবং সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, এবং সেটা তারা করবে বদ্ধপরিকর। দেখুন, কোথায় গেল তারা এটা ভালো আমার থেকে ভালো বলতে পারবে আমাদের যাদবপুর এলাকার মানে নবনির্বাচিতা বিধায়িকা সর্বরীদি, তার থেকেও ভালো বলতে পারবে পাশের কনস্টিটিউসি টালিগঞ্জ, ওখানকার নবনির্বাচিতা বিধায়িকা সম্মানীয় পাপিয়া অধিকারীদি, এরা ভালো বলতে পারবে। ঘটনাচক্রে এদের সাথে আমার কথাবার্তা হয়। তো আরও ভালো বলতে পারবে সোনারপুর দক্ষিণের বিধায়িকা রূপাদি খুব ভালো বলতে পারবে। কারণ এই কলাকুশলীদের সাথে ওতপ্রোতভাবে, আমি এই তিনজন বিধায়িকার নাম নিলাম কেন, এই তিনজন যারা সম্মানীয় মহিলা বিধায়িকা, এরা তিনজনই কলাকুশলীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফেডারেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং অনিক দত্ত মার্ডার কেসে, অনিক দত্ত সুইসাইড কেসে এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং তার প্রচ্ছন্ন মদত অরূপ বিশ্বাসের, এও জড়িত। তো সেটা খুব ভালো, আমার থেকে বেশি ভালো বলতে পারবে তারা। তো টোটাল ফেডারেশনে একটা থ্রেটের কালচার, ভয়ের কালচার চলতো। বিগত দিনে আপনারা দেখেছেন যে কমপ্লেনের ভিত্তিতে স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে, সেই কমপ্লেনেন্টের যে স্বীকারোক্তি বা কমপ্লেনেন্টের যে স্টেটমেন্ট, সেটা ভয়ানক। তাকে বলেছে যার বয়স কম বা বয়স বেশি হয়ে যাচ্ছে, তাকে বলেছে তুমি মেয়ে সাপ্লাই দাও। এটা অভাবনীয়। স্বাধীন ভারতবর্ষের একটা
অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এই অঙ্গরাজ্যের ভেতরে যে জঙ্গল রাজ চলতো, তার জঙ্গল রাজের সবথেকে বড় প্রমাণ এই জঙ্গল রাজ চালানোর যারা অংশীদারি ছিল, এই স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস বা আরও অনেক বিশ্বাস, এই শাহজাহান, এই শওকত, এই জাহাঙ্গীর, এরা, আমরা একটা কথা আবার বলছি, আমি বিগত দিনেও একই কথা বলেছি, পশ্চিমবঙ্গকে জনগণ জঙ্গল রাজত্ব থেকে উদ্ধার করেছে তাদের নিজেদের দায়িত্বে, নিজেদের মানে কি বলবো, নিজেদের সচেতনতার জন্য, সচেতনতার পরিচয় দিয়ে। এবার এই জঙ্গল রাজের ভারত, এই অঙ্গরাজ্যে যে নতুন রাজ্য সরকার এসছে, সেই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাজ হলো এই জঙ্গল রাজ যারা কায়েম করেছিল, সেই রাজের অংশীদারীদের তাদের রাতের ঘুম কেড়ে নেওয়া। এবং তাদের রাতের ঘুম যখন আমরা কাটছি, সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনারা দেখুন, গতকাল টালিগঞ্জে গিয়ে সাধারণ মানুষ স্বস্তিতে ঘুমিয়েছে। আপনারা দেখুন, শওকত কালকে অ্যারেস্ট হয়েছে। ক্যানিং, ভাঙড়ে যারা বিরোধী দল বা সাধারণ মানুষ, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আজকে গোটা ভাঙড় ক্যানিং জুড়ে উৎসব হচ্ছে, সাধারণ মানুষ উৎসব পালন করছে। ভাইপোর গল্প অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। ভাইপোর গল্প তবেই শেষ হয়ে গেছে যবে 4 তারিখে সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকার ক্ষমতায় এসছে। তবে ভাইপোকে আর খুঁজে পাওয়া যায় না। আপনারা ওই ভাইপো কোনো দিন ভেবেছিল যে আমি বাইক নিয়ে আসবো আর কামালগাছির মোড়ে পচা ডিম আমায় খেতে হবে? ভাইপোর যা গতি, সেটা ভাইপোর গতি তিহারে অবশ্যম্ভাবী। শুধু ওর জন্য তিহার অপেক্ষা করছে। হিটলার কখনো তার পরাজয় মেনে নিয়েছিল? একনায়কতন্ত্রে যারা বিশ্বাসী বা একনায়কত্বে যারা বিশ্বাসী, তারা তাদের পরাজয় মানতে চায় না, এটা স্বাভাবিক। ইতিহাসের সাক্ষী। একনায়কতন্ত্রে হিটলারের নীতিতে মমতা বিশ্বাসী, যাকে লেডি হিটলার বা লেডি কিম বলা হতো। বিরোধী রাজনৈতিক দল, অনেক বিরোধী রাজনৈতিক দল বলতেন। তো লেডি কিম বা লেডি হিটলার বা অ্যাকচুয়াল যে হিটলার, ইতিহাস দেখলে বোঝা যাবে যে তারা কখনো তাদের পরাজয় মেনে নিতে পারে না। হিটলারের শেষটা মানুষ জানে, ইতিহাস জানে, ওনার শেষটাও ইতিহাস দেখবে। উনি ইতিহাসের পাতায় উঠলেন দুর্নীতি করে, এবং উনি ইতিহাসের পাতায় রয়ে যাবেন দুর্নীতির রানী হিসেবে। একনায়কতন্ত্র একচ্ছত্র দুর্নীতিকারী হিসেবে ওনার নামটা ইতিহাসের পাতায় রয়েই যাবে, যেটা আমাদের ভারতের কলঙ্কিত বা কালো অধ্যায় বা কালো ইতিহাস, যেটাকে আমরা বলি ব্ল্যাক চ্যাপ্টার। ব্ল্যাক চ্যাপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শিরোনামে থাকবে। সবে পড়িয়েছে, 4 তারিখে শপথ নেওয়া হয়েছে আর আজকে হলো। তো একটা মাস হয়েছে, তো আর একটা মাস সময় দিন। তৃণমূল দলটা তিহার জেলে এবং পশ্চিমবঙ্গের জেল থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগার থেকে তৃণমূলের পার্টিটার পরিচালনা হবে। যারা বাইরে আছে তারাও ভেতরে ঢুকবে। খালি আর একটা মাসের অপেক্ষা। কথা জানেন তো, আমরা এখন যে আইনজীবীরা না, ওই কোর্টে যখন ডিম কিনি না, ডিম বিক্রেতারা বলে, দাদা আপনারা ডিমটা খাওয়ার জন্য নেবেন তো না ছোড়ার জন্য নেবেন? তা আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই এরকম কথা বলছো কেন? বলছে না, খাওয়ার জন্য যদি নেন তাহলে ভালো ডিম দেবো, আর ছোড়ার জন্য যদি দেন তাহলে পচা ডিম দেবো। তাহলে ডিম বিক্রেতারাও জেনে গেছে যে তাদেরকে ডিম খেতে হবে। তো ওই পচা ডিমের দাম বেশি হয়ে গেছে এখন, মানে ভালো ডিমের দাম কম হয়ে গেছে, আলাদা ক্রেট রেখে দিয়েছে। তো এটা এখন ট্রেন্ড চলে এসছে। এখন জয়প্রকাশ কেন, এখন খোদ রাস্তায় মমতা ব্যানার্জি বেরোলো ডিম খাবে। ওর ভাগ্য ভালো সেদিনও হাইকোর্টে ছিল, হাইকোর্টে ইউনিফর্মটা মানে ওই ড্রেসটার মর্যাদা দিয়েছিল, যদিও ও ডুপ্লিকেট, কিন্তু ডুপ্লিকেট হলেও ওই যে ড্রেসটা পরেছিল সেটাকে সম্মান দিয়ে ওকে ডিমটা ছোড়া হয়নি। ও যদি আর বেশিক্ষণ না 10 মিনিট ওখানে স্টে করতো, ও পচা ডিম কেন রাস্তায় মানুষের জুতো খুলে পেটাতো। ওই সময়টাও দেয়নি, ও সিকিউরিটিরা বুদ্ধিমান। জয়প্রকাশ মজুমদার তো চুনোপুটি, আমি বলবো জয়প্রকাশ মজুমদার চুনোপুটি। আসল খেয়েছে তো হাওয়াই চটি। হাওয়াই চটি যে প্লটটায় রয়েছে সেটাই তো গ্র্যাব করে রয়েছে পিডাব্লিউডির জমির ওপর, দখল করে রয়েছে। দখলটা তো শেখা, দখলটা ওই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে ঢুকে শিখেছে ওই হাওয়াই চটির থেকে। তারপরে পরবর্তী শিখেছে তার অবৈধ সন্তান অভিষেক ব্যানার্জির থেকে। ওই জন্য এখন ভয়ের চোটে দেখবেন 188 শান্তিনিকেতন খালি থাকছে কালীঘাট রোডের বাড়িতে, কারণ ও জানে যে কোনো সময় এটা ভাঙা হতে পারে। ওই জন্য থাকছে কালীঘাট রোডের বাড়িতে, কারণ কলকাতার পুলিশের তরফ থেকে যে ওর ওই যে বড় একটা টিভি ছিল, এলইডি টিভি, যেটা ওর নিরাপত্তার জন্য মনিটরিং করা হতো ভেতরে বসে, সেই টিভিটা যখন তুলে নিয়ে গেছে, মানে ওটা যেহেতু সরকারের সম্পত্তি, ওটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার সম্পত্তি নয়, তো ওটা যখন তুলে নিয়েছে তখন বুঝে গেছে এবার আমার বিপদ আসন্ন, তাই জন্য ওই বাড়ি খালি করে এই বাড়িতে চলে এসছে। তো লাভ হবে না কোনো, যে বাড়িতেই থাকুক না কেন ওকে ঢোকানো হবে। ওর তিহারে যাওয়া সময়ের অপেক্ষা। এই জায়গাটা একটু বোঝার ভুল আছে, কোথাও একটা মিসলিড হচ্ছে। একটা কথা বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল।
সে একটা জনপ্রতিনিধি, এক। আর 2 নম্বর, সাধারণ মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে, ওটাও ইললিগাল কনস্ট্রাকশন। কিন্তু অভিষেক ব্যানার্জির যে জায়গাটা, সেটা হচ্ছে যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেই বিল্ডিংটা কমার্শিয়াল জোন দেখানো হয়েছে, কিন্তু থাকছে রেসিডেন্সিয়াল করে। ওই জায়গাটা একটা আলাদা জায়গা। তিলজলা যেটা হয়েছে সেটা আনঅথরাইজড, টোটালটাই আনঅথরাইজড। কনস্ট্রাকশন ফ্রম এ টু জেড টোটালটাই আনঅথরাইজড। ওখানে ওই বিল্ডিং থাকারই কথা নয়, তাই জন্য ওটা ভাঙা হয়েছে। আর অভিষেক ব্যানার্জি যেটা করেছে সেটা আনঅথরাইজড নয়, ওটা কমার্শিয়াল জোন, যেটা লিভস অ্যান্ড বাউন্সের নামে, কিন্তু থাকছে অভিষেক ব্যানার্জি। মানে আনঅথরাইজড নয়, কিন্তু জিনিসটা যেটা বেচা কেনা হয়েছে সেটা রেজিস্ট্রি হয়েছে, এবং রেজিস্ট্রি হয়েছে মানে সেটা প্রাধান্য পাচ্ছে। কিন্তু ওর যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কমার্শিয়াল জোনের মধ্যে ডোমেস্টিক করে রেখেছে। প্লাস যে মিনিমাম যে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি গ্যাপ, ওর পার্শ্ববর্তী যে বাড়ি, সেই বাড়ি থেকে ওর সোজা দেওয়াল টেনে নিয়েছে। আর ওর একটাই বাড়ি। এখানে তিলজলাতে যে প্লটগুলো ভাঙা হয়েছে ওগুলো 3-4টে একসাথে, একটা স্পেসিফিক নয়। তো তাই জন্য ওকে সময় দেওয়া হচ্ছে, এমনটা নয় ওরটা ভাঙা পড়বে না। আর সবথেকে বড় কথা হচ্ছে তিলজলা কাণ্ডে যে স্টে অর্ডার করানো হয়েছে, যে আইনজীবীর কথা আমি বিগত সময় বললাম, যে দুর্নীতিবাজের হয়ে কেস লড়ছে বা দুর্নীতিবাজের পক্ষে দাঁড়াচ্ছে, যখন দুর্নীতির বিরুদ্ধে এই সরকার যাচ্ছে, এক সময় সেই আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, তার স্ট্যান্ড পয়েন্ট ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়া, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়ে একাধিক মন্ত্রীকে তারা জেলে ঢুকিয়েছে। সেই জায়গাটায় তাকে কুর্নিশ জানানো হচ্ছে, বা আমিও ব্যক্তিগতভাবে তাকে জানাই। কিন্তু যখন উনি দুর্নীতির হয়ে লড়ছে, সেই জায়গাটাতে তার কোথায় আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ কিছুটা হলেও তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, খুব ভালোভাবে আছে। তো সেই আইনজীবী, যে বরিষ্ঠ আইনজীবী ব্যক্তি, তাকে আমি শ্রদ্ধা করি। ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার কাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম, কিন্তু তার ইদানিং যে কাজকর্ম, সেই কাজগুলোর সাথে আমি আগের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মিল খুঁজে পাচ্ছি না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।